জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারতের ছাত্র জনতা ভয়াবহ হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পলাতক শেখ হাসিনা। এবং সবশেষে দেখবেন দীর্ঘদিন আত্মগোপনের থেকেও শেষ রক্ষা হলো না নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বাম হাত হাসান মাহমুদের। তার ব্যক্তিগত বাংলো বাড়ির কার্যালয় ছিল নীরব এক সন্ধ্যার আড্ডাখানা। আশঙ্কা ছিল, আশঙ্কা সত্যি হলো। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পা রাখার আগেই রাজপথ দখল নিলেন আওয়ামী লীগের কয়েক হাজার সমর্থক। জাতিসংঘের সদর দপ্তরের সামনে খেলা শুরু হয়ে গেছে। ইউনূসের ছবিতে পরানো হয়েছে জুতোর মালা। অবৈধ ইউনূস সরকারের সফর ঘিরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশি একাত্তরের পক্ষে সকল মানুষের প্রতিবাদী মিছিল হচ্ছে। কঠোর অবস্থান দেখা যাচ্ছে। এমনটা হতে পারে সেটা অনুমান আগেই করেছিলেন ইউনূস। তাই সফরে নিয়ে গিয়েছে ফখরুল, তাহের, আক্তার, তাসমিনদের। যদিও সরকার বার্তা দেওয়ার চেষ্টা করছে এরা ইউনূসের পক্ষেই রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে 2024 সালে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেকে আমরা বলি এবং আমরা জানি এবং আমরা বিশ্বাস করি এবং এটা প্রমাণিত যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। পৃথিবী জানে এটা, শুধু আমরা জানি বললে ভুল হবে। এটা পুরো পৃথিবী জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট কালার রেভলিউশন ঘটিয়ে গোয়েন্দা সংস্থা সিআইএ এবং আইএসআই এবং তাদের এদেশীয় দূষর জামাত এবং বিএনপির। অনেকেই প্রশ্ন করে দেশ কোন দিকে যাইতেছে। আমি বলি দেশকে হাত পাওয়া আছে, যে কোনো দিকে যাইবে তাদের নিয়ে যাইতে হয়। দেশকে প্রফেসর ইউনূস একদিকে নিয়ে যেতে চাইতেছে, বিএনপি একদিকে নিয়ে যেতে চাইতেছে, জামাত একদিকে নিয়ে যেতে চাইতেছে, এনসিপি আর একদিকে নিয়ে যেতে চাইতেছে। কিন্তু দেশ আসলে কোন দিকে যাবে এই প্রশ্নের উত্তর আজকে খুঁজবো। প্রথমে দেখি দেশের একটা ছন্ন ছাড়া অবস্থা এখন। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবারে ক্ষমতা থেকে অবসর নিয়ে এবারে নতুন করে ক্ষমতায় আসতে চলেছে রাষ্ট্রপতি মোহাম্মদ চুন্নু। নতুন করে রাষ্ট্রপতি ক্ষমতা আসার পরে দেশের অবস্থা কেমন হতে চলেছে এবং কিভাবে দেশটি শান্ত করতে পারবে সেটি এখন দেখার বিষয়। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আশঙ্কা ছিল, আশঙ্কা সত্যি হলো। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পা রাখার আগেই রাজপথ দখল নিলেন আওয়ামী লীগের কয়েক হাজার সমর্থক। জাতিসংঘের সদর দপ্তরের সামনে খেলা শুরু হয়ে গেছে। ইউনূসের ছবিতে পরানো হয়েছে জুতোর মালা। অবৈধ ইউনূস সরকারের সফর ঘিরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশি একাত্তরের পক্ষে সকল মানুষের প্রতিবাদী মিছিল হচ্ছে। কঠোর অবস্থান দেখা যাচ্ছে। এমনটা হতে পারে সেটা অনুমান আগেই করেছিলেন ইউনূস। তাই সফরে নিয়ে গিয়েছে ফখরুল, তাহের, আক্তার, তাসমিনদের। যদিও সরকার বার্তা দেওয়ার চেষ্টা করছে এরা ইউনূসের পক্ষেই রয়েছেন। সরকারি প্রতিনিধি দল হিসাবে তার সঙ্গে রয়েছেন 5 নেতা। এরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত ইসলামী নায়েবে আমির সাইদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপি যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন। ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র, বিএনপি এবং তার সমভাপন্ন দলগুলি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। একই সময় যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ শীর্ষক তুমুল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে জেএফকে বিমানবন্দরের সম্ভাব্য বড় ধরনের অঘটনের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আর এই কর্মসূচিতে যোগ দিতে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো এবং বস্টন, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউ জার্সি এবং কানেকটিকাট থেকে একেবারে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সমর্থকেরা যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক জামাত আজাদ জানিয়েছেন তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনূস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি হবে, দেখানো হবে কালো পতাকা। আগামী 26শে সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ দেবেন মোহাম্মদ ইউনূস। ভাষণের সময় বাইরে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটার জন্য কি আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি এদের দায় নাই? অবশ্যই প্রত্যেকের দায় আছে। এবং যেই মানুষগুলাকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে বসানো হয়েছিল তাদের কি কোনো দায় নাই? অবশ্যই দায় আছে। সেনাবাহিনীর দায় নেই? আছে। পুলিশের দায় নাই? আছে। গোয়েন্দা সংস্থার দায় নাই? আছে। বিশেষ করে গণভবন কেন্দ্রিক যেই সংস্থাগুলো ছিল তোর মধ্যে ডিজিএফআই বলেন, গণভবন কেন্দ্রিক যদিও না তারপরেও একটা স্পর্শকাতর পার্ট গণভবনের ডিজিএফআই, এনএসআই এছাড়াও যতগুলা গোয়েন্দা সংস্থা ছিল তাদের কি কোনো দায় নাই? প্রত্যেকের দায় আছে। সম্মিলিত ব্যর্থতার কারণে কিন্তু এই কালার রেভলিউশন তারা ঘটাতে পেরেছিল। অন্যথায় যদি এই অর্গানগুলা, রাষ্ট্রের অর্গানগুলা সঠিক থাকতো
শেখ হাসিনার পক্ষে থাকতো, দেশের পক্ষে থাকতো, স্বাধীনতার পক্ষে থাকতো, সার্বভৌমত্বের পক্ষে থাকতো, দেশের মানুষের পক্ষে থাকতো, সেক্ষেত্রে যত কালার রিভলিউশন ঘটানো হোক না কেন এই অভ্যুত্থান সুপরিকল্পিতভাবে সম্পন্ন করতে পারতো না। বাংলাদেশের মানুষের গড় আইকিউ লেভেল কত জানেন? 70 থেকে 80, যেটা এশিয়ার সর্বনিম্ন। নেপালের গড় আইকিউ অনেক বেশি, 90-এর উপরে, যে কারণে নেপালে এই কালার রিভলিউশন ঘটানোর পরেও নেপাল কিন্তু কামব্যাক করেছে। তাদের সেনাবাহিনী কিন্তু সরকারের সাথে কোনো প্রকার বিট্রে করে নাই, তাদের জেনজিরা কিন্তু ঘরে ফিরে গেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনারা দেখেন 14 মাস হয়ে গেছে, এখনো সেই প্রভাব আমরা বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে দেখতে পাচ্ছি। প্রসঙ্গের দিকে ঘুরে যাচ্ছে। যেটা বলছিলাম, এই কালার রিভলিউশনের পেছনে অবশ্যই কোনো না কোনো মুস্তাক শ্রেণী ভূমিকা রেখেছিল। অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মধ্যে একাধিক মুস্তাক ছিল, শুধুমাত্র একটি মুস্তাকের মাধ্যমে এই কালার রিভলিউশন ঘটানো সম্ভব হয়নি। এখানে আওয়ামী লীগের হাইকমান্ডের একটা বিরাট দায় রয়েছে, শেখ পরিবারের একটা বিরাট দায় রয়েছে, এবং শেখ হাসিনা এদেরকে সুযোগ দিয়েছিলেন, এদেরকে বিশ্বাস করেছিলেন, তার বিশ্বাসের কাছে এরা কুড়াল মেরে দিয়েছে, এবং যার কারণে শেখ হাসিনা তাকে দেশ থেকে বাধ্য হতে হয়েছে। শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির নেত্রকোনার একজন ব্যক্তি, তাকে শেখ হাসিনার সামরিক সচিব করা হয়েছিল। এই ব্যক্তিকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। সিম্পলি একটা চিন্তা করেন তো, শেখ হাসিনার কর্মীরা বাংলাদেশে থাকতে পারছে না, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করার কারণে, শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে। কেউ ঘরে থাকতে পারে না, পরিবারের সাথে থাকতে পারে না, মিথ্যা মামলায় জর্জরিত, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু দখল করে নিয়েছে জামায়াত, বিএনপি, এনসিপি। সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে শেখ হাসিনার সামরিক সচিব, সে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে ইউনূসের প্রশাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পায়, এটা ভাবার জন্য, এটা বুঝবার জন্য রকেট সায়েন্স বিজ্ঞানী হইতে হয় না। অর্থাৎ এরা প্রত্যেকেই মেটিকুলাস পরিকল্পনার অংশ ছিল। এরা আওয়ামী লীগের মধ্যে থেকে, শেখ হাসিনার নিকটে থেকে প্রত্যেকটা বিষয় তারা চুরি করে তথ্য সার্চ করছে। পাশাপাশি শেখ হাসিনাকে চার দিক থেকে কিভাবে দুর্বল করা যায় এবং শেখ হাসিনার যে স্পর্শকাতর দুর্বল জায়গাগুলো ছিল, এই জিনিসগুলো সম্পর্কে ইউনূসের যে মেটিকুলাস পরিকল্পনা যারা অংশ ছিল প্রত্যেককেই তারা দিয়েছে। এটা বোঝার জন্য তো আসলে বিজ্ঞানী হতে হবে না, তাই না? এই যে মেজর কবির, সাবেক সামরিক সচিব, গত 24 নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিল, মানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিল এই মেজর জেনারেল কবির। কোটি কোটি টাকা মেরেছে নির্বাচনী প্রচারণার কথা বলে, এই সিআরআই ভোগীযোগী অ্যাক্টিভিজম করতে হবে, এটা করবে সেটা করবে, মানে ভুলভাল বুঝিয়ে কিভাবে টাকা পকেটে ঢোকানো যায় সেটা সে করেছে। অথচ এই ব্যক্তিকে ইউনূস সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। এই মেজর জেনারেল কবিরকে শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে কে নিয়োগ দিয়েছিল? নিশ্চয়ই 7 আসমান থেকে ফেরেস্তা আইসা শেখ হাসিনার কানে ওহী দেয় নাই পৌঁছায়া। নিশ্চয়ই শেখ হাসিনা একক সিদ্ধান্তে এটা নিয়োগ দেয় নাই, কারণ শেখ হাসিনা তার একটা ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেট মিটিং ছাড়া তো তিনি কাউকে নিয়োগ দিতেন না। একটা তো রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তবে জামাতের সমর্থকরা একটু ভিন্ন, এটা বাস্তব। সেখানে 98% রিয়েল কর্মী পাবেন, আর বাকি দলগুলোর যখন বড় প্রোগ্রাম হয় এখানে ভাড়া করা মানুষ থাকে। তো গত 15-16 বছর সব জায়গায় জয় বাংলায় স্লোগান দিতে গিয়া যে মহিলার ভিডিওটা আপনারা দেখলেন, এটা গতকালকের কেরানীগঞ্জে মহিলা দলের একটা প্রোগ্রামের মধ্যে স্লোগান দিচ্ছিল। এখন স্লোগানটা কিন্তু সাধারণ মানুষ দিতে পারে না। মানে আপনি দেখবেন যে কোনো মিছিলে আমরা যারা করছি একসময় রাজনীতি, স্লোগান দিয়ে যার গলাটা ভালো মোটা, এমনকি যার আওয়াজটা একদম শেষ পর্যায়ে পর্যন্ত যায়, তো ওই রকম স্লোগান দেওয়া মানুষগুলো আলাদা হয়। তো যিনি এখানে হয়তো স্লোগান দিচ্ছিলেন তিনি হচ্ছেন ওই আগে আওয়ামী লীগের মিছিলে যাইতেন, সেখানে জয় বাংলা বলতেন, এখানে ফ্লোতে চলে আসছে। সাম্প্রতিক সময়ে আরো বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে জামাত ইসলামের প্রোগ্রামে আমরা দেখছি যে সামনে থেকে জয় বাংলার কথা বলতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এছাড়া আরেকটা প্রোগ্রামে জামাতের এক নেতা তিনিও পুরা বক্তব্য দিয়া দিন শেষে বলে বসলেন জয় বাংলা। বিএনপির আরো একটা প্রোগ্রামে এরকম দেখা গেছে। এই যে দৃশ্যপটগুলা আসলে কি, আপনি একটু গভীরভাবে ভাবতে হবে। আওয়ামী লীগ গত 15 বছর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এতটা কোণঠাসা করছিল, বিশেষ করে জামাতকে, যে জামাত গুপ্ত রাজনীতিতে তারা বাধ্য হয়েছিল। আওয়ামী লীগের ছায়া তলেই তারা কিন্তু আয়সা হাজির হয়েছিল। তো সেখান থেকে যখন সরকার পতন হলো, একে একে সামনে আসলো। তখন তারা এই কাজটা কেন করছে? তাদেরকে কোনো প্ল্যাটফর্ম দেওয়া হয় নাই, প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ ছিল না। 2-4 জন মানুষ দেখলে, বোরকা পরা মহিলা থাকলো, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হইতো। ম্যাক্সিমাম সময় পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হুজুরদেরকে ধরা হইতো, হয়তো তিনি জামাতের রাজনীতি করেন না, তাকে বিভিন্নভাবে টেকটুক দিয়া দমাই রাখা হইতো। তো এই মুহূর্তে আওয়ামী লীগ ঠিক একই অবস্থানে আছে। এজ এ রেজাল্ট তারা বিকল্প হিসাবে বিভিন্ন দলের সাথে কিন্তু মিশে যাচ্ছে।